আজ যে গল্পটি পাঠ করে শোনাবো তার নাম সমাধান। গল্পটি লিখেছেন তন্নি চ্যাটার্জি। এ কি, পেশেন্টের কেবিনে এত ভিড় কেন? সবাই মিলে এসেছেন কেন আপনারা? যে কোনো একজন আসুন, দেখে চলে যান, কিন্তু কোনো চেঁচামেচি নয়। জানেন তো, মাইল্ড একটা অ্যাটাক হয়ে গেছে। পেশেন্টের অবস্থা এখনও সিরিয়াস। নার্সিংহোমের হাউস স্টাফ জুনিয়র ডাক্তারের ধমকে শেখর বাগচির বাড়ির সকলে কেবিনের বাইরে লাউঞ্জে এসে দাঁড়ায়। গতকাল বিকালে হঠাৎ করেই নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে শেখর বাগচিকে। সকাল থেকে দিব্যি সুস্থ ছিলেন শেখর। ছুটির দিন বলে দুপুরের খাওয়াটা অন্য দিনের তুলনায় একটু জম্পেশ হয়েছিল, কিন্তু সেজন্য শরীরে কোনো অসুবিধে হয়েছে বলেও জানা নেই কারোর। তাই বাড়ির সকলের মনে একটাই প্রশ্ন ঘুরছে, হঠাৎ কী এমন ঘটল যে শরীর এতটা খারাপ হয়ে গেল? জয়া খুব ভেঙে পড়েছেন স্বামীর আচমকা অসুস্থতায়। এতক্ষণ চুপচাপ বসেছিলেন, এখন তিনি প্রশ্নটা করেই ফেললেন চারুকে। চারুলতা এতক্ষণ ধরে নিজেকে অনেক কষ্টে সামলে রেখেছিল। এখন আর থাকতে না পেরে মামিকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। আমার জন্য মামার এই অবস্থা আজকে। মামার কিছু হয়ে গেলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। জয়া কিছু বুঝতে না পেরে অবাক হন চারুর কথায়। সুচির দিকে অসহায়ভাবে তাকান একবার। সুচরিতার চোখের ইশারায় মাকে আশ্বস্ত করে এগিয়ে এসে জড়িয়ে ধরে চারুকে। কি বলছিস তুই? তোর জন্য বাবার এরকম অবস্থা হবে কেন? নিশ্চয়ই ভেতরে ভেতরে একটা সমস্যা কিছু ছিল, বাবা গুরুত্ব দেয়নি আর আমরাও বুঝতে পারিনি। এতে তোর দোষটা কোথায়? বরং তুই সেই সময় বাবার কাছে না থাকলে আরও বড় ক্ষতি হয়ে যেতে পারত। ফ্যাল ফ্যাল করে খানিকক্ষণ মামাতো বোনের দিকে তাকিয়ে থাকে চারু। তারপরেই কোনো উত্তর না দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে মামার কেবিনের দিকে ছুটে যায়। ডিউটিরত নার্সটির হাতে পায়ে ধরে কেবিনে ঢোকার অনুমতি আদায় করে নেয় চারু। নার্সিংহোমের বিছানায় শুয়ে থাকা মামার মুখটা দেখে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে চারুর। আমি আর কোনো দিন তোমার কাছে কিচ্ছু জানতে চাইব না মামা, তুমি নিশ্চিন্তে থাকো। শুধু সুস্থ হয়ে বাড়ি ফিরে চলো তুমি, আর কিছু চাই না। কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে চারু। অন্য দিনের মতোই সেদিন বিকেলে চায়ের জন্য মনটা ছটফট করছিল শেখর বাগচির। ভেজানো দরজার বাইরে থেকে চারুর গলার আওয়াজ পেয়ে বেশ খুশি হলেন তিনি। কর্পোরেট সেক্টরে চাকরি করে চারু, তাই ছুটির দিনগুলোতে বিকেলে চারুর হাতে চায়ের জন্য অপেক্ষা করে থাকেন শেখর। চাটা ভারী চমৎকার বানায় ও। ইজি চেয়ারে আধশোয়া হয়েছিলেন শেখর। চারু ঘরে ঢুকতেই সোজা হয়ে চায়ের কাপটা নেওয়ার জন্য হাত বাড়াতে গিয়ে লক্ষ্য করলেন চারুর মুখটা বেশ থমথমে হয়ে আছে। একটু উদ্বিগ্ন হলেন শেখর। ভাগ্নিটি বড় আদরের, বেশ অভিমানীও বটে। চায়ের কাপে আয়েশ করে চুমুক দিয়ে জিজ্ঞেস করলেন শেখর, কি ব্যাপার, সকাল থেকে আকাশটা তো বেশ পরিষ্কার ছিল, হঠাৎ বিকেলে এত মেঘ জমল কেন? চট করে দরজাটা ভেজিয়ে দিয়ে মামার সামনে হাঁটু গেড়ে বসল চারু। মামা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, একদম ঠিকঠাক উত্তর দেবে? বেশ, আগে প্রশ্নটা তো শুনি। আচ্ছা মামা, আমি ছোট থেকে তোমাদের কাছে কেন রয়েছি, কেন তোমাদের কাছে বড় হয়েছি? আমার তো বাবা মা ঠাম্মা দাদু সবাই আছেন, তাও আমাকে ওরা নিজেদের কাছে রাখেননি কেন? সজোরে বিষম খেলেন শেখর। এর আগেও অনেকবার একই প্রশ্ন করেছে চারু, তিনি সযত্নে এড়িয়ে গেছেন প্রশ্নটা। কিন্তু এতদিন পর আবার প্রশ্নটা কেন করছে চারু, সেটা নিয়ে একটু চিন্তায় পড়লেন শেখর। নিজেকে একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলেন, এতদিন পর আবার এই প্রশ্ন কেন? একটু বড় হওয়ার পর থেকেই প্রশ্নটা যে চারুকে তাড়া করে বেড়ায়, সেটা মামাকে কিভাবে বলবে ও? মামা মামি আদরে ভালোবাসায় বড় করলেও বাবা মায়ের প্রতি অভিমান চারুকে কুরে কুরে খায়। কী এমন অসুবিধা হয়েছিল তাদের যে একমাত্র মেয়েকে তারা নিজেদের কাছে রাখতে পারেননি? চারুর ভাইয়ের ক্ষেত্রেও তো এরকম কিছু ঘটেনি। সেটা কি শুধুই ছেলে বলে? কাউকে কিছু বলতে পারে না চারু, কিন্তু হাজারটা প্রশ্ন ওর মনের মধ্যে ঘুরপাক খায় প্রতিনিয়ত।
আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পেলাম না। সামান্য আনমনা হয়ে পড়েছিল চারু। মামার গম্ভীর গলার আওয়াজে থতমত খেয়ে গেল। একটু ধাতস্থ হয়ে উত্তর দিল, আমি তো আগেও তোমাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কিছু বলনি। স্কুল কলেজে আমাকে সবাই জিজ্ঞেস করত, আমি সঠিক উত্তর দিতে পারতাম না কোনো দিন। এখন অফিসেও যখন কলিগরা একই প্রশ্ন করছে, তখন আমার এই বিষয়ে জানাটা খুব জরুরি। এছাড়া শান্তনু সবটুকু জেনে রাখা ভালো। রাশভারী মামার সামনে কখনো এতগুলো কথা বলা সাহসী হয়নি আগে চারুর। শেখর খুব অবাক হলেন। চায়ের কাপটা টেবিলে রেখে জিজ্ঞেস করলেন, এই কথাগুলো তোমাকে এত ভাবাচ্ছে সেটা তো এতদিন বুঝিনি। তাহলে কি আমাদের ভালোবাসার মধ্যে কোনো খামতি রয়ে গেছে? তুমি যে আমাদের কাছে ভালো নেই সেটা আগে বলনি কেন? অবাক হয় চারু। এসব কি বলছেন মামা? এরকম কথা তো কখনোই মনে আসেনি ওর। কিন্তু চারু বুঝতে পারছিল মামা রেগে যাচ্ছেন। রাগ হলেই তুই থেকে তুমিতে চলে যান তিনি। কিছুক্ষণ পর আবার বললেন শেখর, তাছাড়া শান্তনুকে কিছু বলার হলে আমিই বলবো, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। শান্তনু কি এই বিষয়ে কিছু জানতে চেয়েছে কখনো? নিজের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে কোনো মতে কান্নাটা গিলে নেয় চারু। মাথা নেড়ে অসম্মতি জানায় তাড়াতাড়ি। শান্তনুর সঙ্গে চারুলতার বিয়ের কথাবার্তা পাকা হয়ে গেছে, শুধু তারিখ ঠিক হওয়ার অপেক্ষা। ওদের দুজনের সম্পর্ক প্রায় 3 বছরের। মামা মামির কাছে বড় হয়েছে শোনার পর থেকেই শান্তনুর খুব কৌতূহল ছিল এই বিষয়ে। বিয়ের দিনক্ষণ ঠিক হওয়ার পর প্রশ্নটা চারুকে করেই ফেলেছিল ও। কিন্তু যে উত্তর চারুর নিজেরই সঠিকভাবে জানা নেই, সেটা শান্তনুকে ও বলবে কিভাবে? সেই সময় উত্তর দিতে পারেনি কিছু, শুধু মনে মনে ভেবে রেখেছিল আবার এই প্রশ্নটা মামাকে করবে। কিন্তু এখন যদি মামা শোনেন শান্তনু এই ব্যাপারে প্রশ্ন করেছে, তাহলে হয়তো শান্তনুর উপরে অসন্তুষ্ট হবেন। ততক্ষণে শেখর উঠে দাঁড়িয়েছেন। রিটায়ারমেন্টের পর থেকে এই সময়টা তার সান্ধ্যকালীন ভ্রমণের জন্য বরাদ্দ। শেখর চলে যাচ্ছেন দেখে এবার মরিয়া হয়ে বলে উঠল চারু, মামা, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো, কিন্তু বাইরে থেকে ঘুরে এসে আমার প্রশ্নের উত্তর দিও ধীরে সুস্থে। কথাগুলো বলতে বলতে চায়ের কাপটা হাতে নিয়ে উঠতে যাবে চারু, তাকিয়ে দেখে মামা কেমন করছেন। আর একটু হলেই হাত থেকে কাপটা পড়ে যেত চারুর। কোনো মতে কাপটা রেখে দৌড়ে গিয়ে মামাকে জাপটে ধরে। শেখরের বাল্যবন্ধু অনিমেষ গুপ্ত ওদের ফ্যামিলি ফিজিশিয়ান, একটা ছোটোখাটো নার্সিংহোমের সঙ্গে যুক্ত আছেন। যে কোনো সমস্যায় আগে ওকে খবর দেওয়া হয়, তাই প্রাথমিক ধাক্কাটা সামলানোর পরই চারু ফোন করে অনিমেষকে। সব শুনে অনিমেষ নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উনি নিজে দেখবেন বন্ধুকে। প্রায় 3 দিন ধরে নার্সিংহোমে আছেন শেখর। জীবনে এই প্রথমবার। কেবিনের চারপাশে চোখ বুলিয়ে দেখলেন ওর অ্যাটেন্ডেন্ট সলিল একপাশে চেয়ারে বসে ঢুলছে। ওষুধের গন্ধে ভরে আছে ছোট্ট কেবিনটা। আর ভালো লাগছে না এখানে থাকতে। ক্রমশ অসহ্য হয়ে উঠছে এখানকার পরিবেশ। কিন্তু কিচ্ছু করার নেই। যতদিন না অনিমেষে থেকে গ্রিন সিগন্যাল পাবেন, ততদিন পর্যন্ত এখানেই থাকতে হবে শেখরকে। একা একা শুয়ে থাকতে থাকতে হাজারো চিন্তা ছেঁকে ধরল শেখর বাগচিকে। চারু সেদিনের প্রশ্নটা বিপাকে ফেলে দিয়েছিল ওকে। যে কথাটা ডাক্তার বন্ধু অনিমেষ আর জয়া ছাড়া বাড়ির অন্য কাউকে জানাননি। যে কথাটা 24 বছর ধরে নিজেদের মধ্যে রেখে দিয়েছেন, সেই কথাটা কি করে বলবেন চারুকে? বাড়ির বড় ছেলে হওয়ার সুবাদে বাবার অবর্তমানে সংসারের সমস্ত দায়ী দায়িত্ব এসে শেখরের উপরেই পড়েছিল অল্প বয়সে। সরকারি চাকরি একটা পেয়ে গিয়েছিলেন বলে 4 ভাই বোনের পড়াশোনা, ওদের কেরিয়ার, বোনের বিয়ে দেওয়া সব কিছু সামলাতে পেরেছিলেন। কিন্তু এসব সামলে নিজের সংসারটা একটু দেরিতেই শুরু করেছিলেন শেখর। একমাত্র বোন কণিকা নিজেই পছন্দ করেছিল অলোককে। ওর কলেজেরই সিনিয়র ছিল। গ্রামের বাসিন্দা অলোকরা। অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো নয়। সেই কারণে কলেজের পড়াশোনা শেষ করে অলোক স্থানীয় একটা কারখানায় কাজ নিয়েছিল।
কলেজে পড়ার সময় অনেক দিন শহরে কাকা কাকিমার কাছে কাটিয়েছে। এখন রোজগারের জন্য ও শহরে থাকা নিয়েও অলোকের বাবা মায়ের প্রবল অনীহা। শেখরের খুব আপত্তি ছিল এই বিয়েতে, কিন্তু কণিকার জেদের জন্য বাধ্য হয়ে বিয়েটা দেন তিনি। সবই ঠিকঠাক চলছিল। কণিকা মানিয়েও নিয়েছিল ওদের পরিবারে সুন্দরভাবে। বছর দুয়েকের মধ্যে একটি কন্যা সন্তান আসে কণিকার কোল জুড়ে। ভাগ্নিকে পেয়ে খুব খুশি হয়েছিলেন শেখর। প্রতি মাসেই চলে যেতেন ভাগ্নিকে দেখতে। জন্মের পর থেকেই খুব ভুগত মেয়েটি। প্রায় প্রতি মাসেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো ওকে। বাড়ির সকলের সঙ্গে সঙ্গে অলোক ও মেয়ের অসুস্থতার জন্য কণিকাকে দায়ী করত সবসময়। সংসারের সমস্ত দায় দায়িত্ব সামলে অসুস্থ মেয়েটাকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যেত কণিকা। দাদা এলে ওর কাছে মেয়েকে দিয়ে একটু রেহাই পেত। বছর খানেক পর শেখর লক্ষ্য করেন অন্য বাচ্চাদের মতো তার ভাগ্নিটি নয়। এই সময়ের মধ্যে বেশিরভাগ বাচ্চারা হাঁটতে শিখে যায়, কিন্তু তার ভাগ্নিটি ভালো করে বসতেও পারছে না। সঙ্গে আরও অনেক শারীরিক সমস্যা দেখা যাচ্ছিল। বিষয়টা লক্ষ্য করা মাত্রই শেখর যোগাযোগ করেন অনিমেষের সঙ্গে, কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল বোধহয়। চিকিৎসা করার পরেও আর বাঁচাতে পারেননি ভাগ্নিকে। অলোক আর কণিকা দুজনেই কেউ মেয়ের এই পরিণতি আশা করেনি। ওরা ভেবেছিল মেয়ে আরও একটু বড় হলে ঠিক হয়ে যাবে, তাই বিশেষ গুরুত্ব দেয়নি ব্যাপারটায়। এরকম পরিস্থিতিতে ভেঙে পড়েছিল দুজনেই, কিন্তু সহানুভূতির থেকেও বেশি রাগ হয়েছিল ওদের দুজনের উপর শেখরের। ভেবেছিল আর কোনো সম্পর্ক রাখবেন না ওদের সঙ্গে। বেশ কিছুদিন রাগ করে যোগাযোগও রাখেননি ওদের সঙ্গে। কিন্তু মাস কয়েক বাদে যখন কণিকার দ্বিতীয়বার সন্তান সম্ভাবনার কথা জানতে পারলেন, তখন সব রাগ ভুলে নিজেই ছুটে গেলেন কণিকার কাছে। চেয়েছিলেন ওকে নিজের কাছে এনে রাখতে, কিন্তু অলোকের বাবা মায়ের অনুমতি পেলেন না। কণিকা যা যা খেতে ভালোবাসে সব নিয়ে যেতেন প্রতি মাসে, কিন্তু শেখরের খুব সন্দেহ হতো আদৌ ওই খাবারগুলো বোনের ভাগে পড়ত কি না এই বিষয়ে। দিন দিন রোগা হয়ে যাচ্ছিল বোনটা। খুব চিন্তায় থাকতেন শেখর। কিন্তু বিশেষ অসুবিধা ছাড়াই যখন একটি ফুটফুটে মেয়ের জন্ম দিয়েছিল কণিকা, তখন শেখর ভীষণ নিশ্চিন্ত হয়েছিলেন। আবার মেয়ে হয়েছে শুনে মুখ বেঁকিয়েছিল অলোকের বাবা মা। অলোক নিজেও বোধহয় ব্যাপারটা ভালোভাবে নেয়নি। কণিকা লুকিয়ে লুকিয়ে কাঁদত। শেখর ওকে দেখতে গিয়ে ও চোখের জলে শুকনো দাগ দেখতে পেতেন। বোনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না শেখরের কাছে। রবীন্দ্রনাথের ভক্ত ছিলেন শেখর, তাই আদর করে ভাগ্নির নাম রেখেছিলেন চারুলতা। কণিকা দাদা দুর্বলতা জানত, তাই নামটা একটু সেকেলে বলে মনে হলেও বিশেষ আপত্তি করেননি। এই ভাগ্নিকে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন শেখর। ওর জন্মের পরে বারবার ডাক্তার দেখিয়ে গেছেন। এতটা উদ্বেগ বোধহয় অলোকেরও ছিল না। তবে যখন দেখলেন ঠিক সময়ে চারু হাঁটা শিখে গেছে, কলকল করে ছোট ছোট ছড়াগুলো মুখস্থ বলছে, তখন একেবারে নিশ্চিন্ত হলেন। ততদিনে তার নিজেরও একটি মেয়ে হয়েছে। নাম রেখেছেন সুচরিতা। নিজের ভাবনাতেই মুঁদ হয়েছিলেন শেখর। কখন যে সলিল এসে দাঁড়িয়েছে তার বেডের পাশে টেরই পাননি। ওর ডাকে চিন্তার জালটা ছিঁড়ে গেল। শুনছেন? আপনি একটু উঠে বসুন, আপনাকে ফ্রেশ করে দিই। একটু বাদেই ভিজিটিং আওয়ার শুরু হবে। বাড়ির লোকজন এসে পড়বে। চট করে কেবিনের দেওয়ালে রাখা ঘড়ির দিকে চোখ গেল শেখরের। 4:30 বেজে গেছে। 5টা থেকে ভিজিটিং আওয়ার শুরু। আজ কে কে আসবে বাড়ি থেকে কে জানে, তবে চারু যে আসবে সে ব্যাপারে নিশ্চিত শেখর। বড্ড মন খারাপ করে আছে মেয়েটা এখনো। একটা দীর্ঘশ্বাস ঠেলে বেরিয়ে এলো শেখরের বুক থেকে। আস্তে আস্তে উঠে বসলেন শেখর। সলিল টয়লেটে নিয়ে গেল ওকে। একটু অস্বস্তি হচ্ছে। কোনোদিন কারো সাহায্য লাগেনি এসব কাজের জন্য। মনে মনে হাসলেন। সখাত সলিলে ডুবে মরার মতোই অবস্থা হয়েছে তাঁর। সুচির অন্নপ্রাশনের সময় কণিকাকে বেশ কিছুদিনের জন্য নিয়ে এসেছিলেন শেখর। মেয়েটা বিয়ের পর থেকে বাপের বাড়িতে এসে থাকার অবকাশই পায়নি। চারুর বয়স তখন বছর দেড়েক। খুব একটা যে দুষ্টু তা নয়, কিন্তু প্রচণ্ড জেদ ওইটুকু বয়সেই। একবার বায়না শুরু হলে থামানো যায় না।
ওর মতের বিরুদ্ধে গেলে সাংঘাতিক কান্নাকাটি জুড়ে দেয়, কাঁপতে থাকে হিস্টেরিয়া রুগীর মতো। অন্নপ্রাশনের অনুষ্ঠান মিটে যাওয়ার দিন দুয়েক পর সুচির কাছ থেকে খেলনা নিতে গিয়ে তুমুল বাধা পায় চারু। সুচিও নিজের জিনিস আগলে রাখতে শিখেছে খানিকটা। দুই বোনের মধ্যে ঝগড়াটা খুব উপভোগ করছিল সকলেই। হাসাহাসির মধ্যেই হঠাৎ সবাই টের পায় চারু কাঁপতে শুরু করেছে। কণিকা দৌড়ে এসে মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু চারুর কাঁপুনি কিছুতেই কমে না। আশঙ্কায় বুকটা কেঁপে ওঠে কণিকার। আবার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না তো? চারু ততক্ষণে কণিকার কোলের মধ্যে নেতিয়ে পড়েছে। চিৎকার করে ওঠে কণিকা। যে ডাক্তারের কাছে এতদিন চারুকে দেখিয়ে এসেছেন শেখর, ফোন করে জানা গেল তিনি আউট অফ স্টেশন। তাই অনিমেষের সঙ্গে যোগাযোগ করে ও চেনা একজন শিশু চিকিৎসকের কাছে চারুকে নিয়ে যান শেখর। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগেই জ্ঞান ফেরে চারুর, কিন্তু বেশ দুর্বল লাগছিল ওকে। চারুকে দেখার পর বেশ কিছু পরীক্ষা করতে দেন ডাক্তার। যদিও চিন্তা করতে বারণ করেছেন ডাক্তার, তবুও নিশ্চিন্ত হতে পারে না শেখর। আগের অভিজ্ঞতা তাকে সুস্থির থাকতে দিচ্ছে না। বাড়িতে কাউকে কিছু না বলার সিদ্ধান্ত নেন শেখর। এমনিতেই কণিকা প্রচণ্ড ভয় পেয়ে গেছে। অলোকও খুব চিন্তিত। ওদের মনের মধ্যেও হয়তো একই ভয় কাজ করছে। সবার থেকে লুকিয়েই চারুর পরীক্ষাগুলো করাতে হয় শেখরকে। পরীক্ষার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে যেতে উনি যা বললেন তাতে স্তব্ধ হয়ে যান শেখর। চারু প্রবলেমেটিক চাইল্ড, সেজন্যই খুব অল্পে উত্তেজিত হয়ে পড়ে। প্রচণ্ড জেদ ও হিস্টেরিক। যত বড় হবে ততই এগুলো বাড়তে থাকবে। চিকিৎসার মধ্যে ওকে রাখতে হবে এখন বেশ কিছুদিন। তবে ডাক্তার একটা বিষয়ে আশ্বস্ত করেন শেখরকে, যেহেতু একদম অল্প বয়সে রোগের উপসর্গ ধরা গেছে, সেহেতু খুব একটা সমস্যা হবে না। সাধারণত 1.5 থেকে 2 বছরের মধ্যে অসুখটা ধরা পড়লে চিকিৎসায় কাজ হয়। তবে চারুর একটা ভালো পরিবেশ দরকার বড় হওয়ার জন্য, যেখানে ওর যত্ন হবে, আদরে ভালোবাসায় বড় হবে। তাহলে হয়তো ওর এই সমস্যাগুলো কমে যেতে পারে। এটা একটা সম্ভাবনা। এবার আপনি ভেবে দেখুন কি করবেন। প্রচণ্ড ভেঙে পড়েন শেখর কথাগুলো শুনে। তাহলে কি আবার একবার অতীতের পুনরাবৃত্তি হতে চলেছে? কিছুক্ষণ চুপ করে বসে মন স্থির করে ফেলেন শেখর। ডাক্তারবাবু, আজ আপনাকে একটা কথা দিতে হবে। এই কথাগুলো আপনি আর আমি ছাড়া আর কেউ জানবে না। অবাক হয়ে যান ডাক্তার। এটা কি করে সম্ভব? ওর বাবা মা যখন জানতে চাইবেন তখন কি বলবো? না না, এটা হয় না। এর আগে আমার বড় ভাগ্নিকে বাঁচাতে পারিনি ডাক্তারবাবু। আমি চাই না চারুর বেলাতেও সেই একই ঘটনা ঘটুক। আমি আমার কাছে রেখে বড় করব ওকে। কিচ্ছু হতে দেব না ওর। বোনের কষ্ট হবে ঠিকই, কিন্তু এই মেয়েটু অসুস্থ এটা জানলে আরও কষ্ট পাবে ও। তাছাড়া শ্বশুরবাড়িতেও আমার বোনকে অনেক কটু কথা শুনতে হবে। বোন ভগ্নিপতিকে যা বলার আমি বলবো। আপনি শুধু আমায় এই কথাটা রাখুন। একটা দীর্ঘশ্বাস ফেলেন ডাক্তার। বেশ, আপনি যা বলছেন তাই হবে। তবে ওর চিকিৎসা কিন্তু চলবে, ওটা বন্ধ করা যাবে না। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। চারুর চিকিৎসার জন্য ওকে কলকাতায় রাখা জরুরি, যেটা গ্রামে হবে না। আর সেই কারণেই এখন থেকে চারু আমার কাছে থাকবে। শেখরের এই সিদ্ধান্তে রাগে ফেটে পড়ে অলোক। কণিকাও কান্নায় ভেঙে পড়ে। কিন্তু শেখরকে নিজের সিদ্ধান্ত থেকে টলানো যায় না। জয়া প্রচণ্ড অবাক হয়েছিলেন শেখরের এরকম একটা সিদ্ধান্তে। কিন্তু তিনি জানতেন এই বাড়িতে শেখরের কথাই শেষ কথা। কোনো অবস্থাতেই তার সিদ্ধান্তের বদল হবে না। শেখর জানতেন বাড়ির আর কাউকে কিছু না বললেও জয়াকে সবটুকু জানাতে হবে, নইলে চারুকেও হারাতে হতে পারে। সবটা জেনে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন জয়া, কিন্তু শেখরকে নিরাশ করেননি। চারুকে ভালোবাসতেন খুবই। এবার আরও কাছে টেনে নিয়েছিলেন। কোনোদিন মায়ের অভাব বুঝতে দেননি। সেই ঘটনার পর থেকে অলোক যোগাযোগ বন্ধ করে দিয়েছিল অনেক দিন পর্যন্ত। কণিকা আসতে চাইলেও ওকে আসতে দিত না। তবে পাশের বাড়ির ফোন থেকে ফোন করে কণিকা চুপি চুপি খবর নিত মেয়ের। চারু একটু বড় হওয়ার পর অলোকের রাগও কমে গিয়েছিল অনেকটা। মাঝে মধ্যে মেয়েকে দেখতে আসতো তখন, কিন্তু ততদিনে বাবা মায়ের প্রতি চারুর টান একদম চলে গেছে।
মামা মামিকে আঁকড়ে ধরেছে তখন। শেখরের মতো জয়াও মনে করেন ওদের দুই মেয়ে, চারুলতা সুচরিতা। অলোক চারুকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়েছিল একবার জোর করে। ওর কান্নাকাটির চোটে পরের দিনই নিয়ে আসতে বাধ্য হয়েছে। কষ্ট হলো, মেয়ের ভালোর জন্যই ব্যাপারটা মেনে নিয়েছিল কণিকা। তারপর থেকে আস্তে আস্তে দুতরফেই টানটা কমতে শুরু করেছিল। কয়েক বছর পর কণিকার ছেলে হওয়ার পর থেকে সেই টানটুকু পুরোপুরি চলে গেছে বলা যায়। চারুর বিষয়ে এখন শুধুই কর্তব্য পালন করে অলোক আর কণিকা। চারুর সমস্যাগুলো আস্তে আস্তে কমে গিয়েছিল। সুন্দর একটা পরিবেশে সুস্থভাবে বড় হয়ে উঠেছে ও। এখনও সমস্যা যে একেবারে নেই তা নয়, কিন্তু পড়াশোনা ছাড়াও অন্যান্য দিকেও শেখর চারুকে ব্যস্ত রেখেছেন বলে ও সমস্যাগুলো বিশেষ মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি। এখনও খুব জেদি চারু, তবে মামা মামির কথার অবাধ্যও হয় না। ভিজিটিং আওয়ারে এসেই চারু বলল, মামা, ডাক্তার কাকু কাল ছেড়ে দেবেন তোমাকে, আর কোনো অসুবিধা নেই। কিন্তু বাড়িতে গিয়ে কোনো রকম অনিয়ম করা চলবে না মামা, মামি কিন্তু খুব রেগে আছে। আমি চুপি চুপি এটা আগে থেকেই বলে দিলাম। আনন্দে মুখটা চকচক করছিল চারুর। ওকে দেখে বেশ ভালো লাগলো শেখরের। মেয়েটা শেষ পর্যন্ত বিষয়টা ভুলতে পেরেছে তাহলে। ওরা চলে যাওয়ার পর রাউন্ডে এলেন অনিমেষ। শেখরকে জড়িয়ে ধরে হাসি মুখে বললেন, যা বেটা, এই যাত্রায় উতরে গেলি। এখন কিছুদিন একটু সবার কথা শুনে চল, তারপর আমি বুঝে নেব। আমার একটা খাওয়া পাওনা রইল কিন্তু, সেটা যেন ভুলে যাস না। শেখর বন্ধুর কথায় হাসতে গিয়েও হাসতে পারলেন না প্রাণ খুলে। বাড়ির সকলের উদ্বিগ্ন মুখগুলো ভেসে উঠল চোখের সামনে। খুব খারাপ লাগছে, কিন্তু চারুর ভালোর জন্য এইটুকু তো তাকে করতেই হতো। তবে বেশ নিশ্চিন্ত লাগছে একটা কথা ভেবে, এত সুন্দর করে যে সমস্যার সমাধান হয়ে যাবে সেটা ভাবতেই পারেননি শেখর। চারু আর কোনো দিনও ওই বিষয়টা উত্থাপন করবে না, ও কথা দিয়েছে সেদিন। কিছু কথা না জানাই ভালো। অফিসে অ্যামেচার থিয়েটারে শেখর বাগচি অভিনয় করতেন নিয়মিত। অভিনয়টা যে তিনি এখনও ভালোই করেন এটা আরও একবার প্রমাণ হয়ে গেল। বাকিটা বাল্যবন্ধু অনিমেষ গুপ্তর হাতযশ। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।